absolutely determined to see through what I've promised to the nation. বক্তব্য ছিল আমাদের প্রধানমন্ত্রী লিজ ট্রাস্টের। গত 14ই অক্টোবর মাত্র 38 দিনের মাথায় তিনি তার চ্যান্সেলর কোয়াজি কোটাংকে বরখাস্ত করেন এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী জেরেমি হান্টকে নতুন অর্থমন্ত্রী বা চ্যান্সেলর হিসেবে মনোনয়ন দেন। প্রশ্ন হচ্ছে, ব্রিটিশ অর্থনীতি কোন দিকে যাচ্ছে? প্রশ্ন হচ্ছে, প্রধানমন্ত্রী হিসেবে লিজ ট্রাস্টের ভবিষ্যৎ কি? প্রশ্ন হচ্ছে, প্রধানমন্ত্রী হিসেবে তিনি তার ডিগনিটি বহাল রাখতে পারছেন কিনা? প্রশ্ন হচ্ছে, কনজারভেটিভ পার্টির ভবিষ্যৎ কি? প্রশ্ন হচ্ছে, ব্রিটেনবাসী কতটা উন্নত কিংবা অবনতির দিকে যাচ্ছে এই অর্থনীতির ফলে? আমরা অর্থাৎ সাধারণ মানুষ এর ফলে কি ধরনের সমস্যার সম্মুখীন হব? অনেক প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে এখন আমাদের প্রত্যেককে, বিশেষ করে রাজনীতিবিদদের। কথা বলবার জন্য আজকে আমাদের প্যানেলে যারা এসছেন তাদের সঙ্গে পরিচয় করে দিয়ে আলোচনা শুরু করব এবং অবশ্যই আপনারাও আমাদের এই আলোচনার সঙ্গে যুক্ত হবেন প্রশ্ন করে টেলিফোনের মাধ্যমে কিংবা সরাসরি ফেসবুক লাইভে এই অনুষ্ঠান দেখতে পারবেন। প্যানেল মেম্বার হিসেবে যারা এসছেন আসুন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে। আমার ডান দিকে রয়েছেন ডক্টর সেলিম জাহান, রিনাউন্ড অর্থনীতিবিদ। ধন্যবাদ সেলিম জাহান আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এবং আজকের এই আলোচনায় আমার বিশ্বাস আপনি যেভাবে সহজভাবে আমাদের দর্শকদের জন্য বুঝিয়ে বলতে পারবেন যে আমাদের সম্মুখে ভবিষ্যৎ কতটা অন্ধকার কিংবা আলোর রশ্মি রয়েছে কিনা, সেটা আমাদের জন্য অত্যন্ত একটা সুবিধার অবস্থান হবে। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমার বাঁ দিকে রয়েছেন ব্যারিস্টার আনোয়ার বাবুল মিয়া, and labor activist. Thank you, Babul Bhai, to be able to part of this panel. You're most welcome. Thank you for inviting me. Assalamu alaikum to your viewers. Thank you. ওয়ালাইকুম সালাম। এবং একেবারে বাঁয়ে রয়েছেন জনাব আব্দুল সাত্তার, সাংবাদিক। ধন্যবাদ সাত্তার ভাই আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ভার্চুয়ালি যোগ দেবেন জনাব মাহবুব মোর্শেদ, অ্যাকাউন্টেন্ট, এবং কিছুক্ষণের মধ্যে আমরা আশা করছি আমাদের সঙ্গে যোগ দেবেন একজন কনজারভেটিভ কাউন্সিলর, অবশ্যই তার পার্টির পার্সপেক্টিভ তুলে ধরবার জন্য। আমি শুরুতে ডক্টর সেলিম জাহান আপনার কাছে আসতে চাচ্ছি। বেশ কিছু প্রশ্নের সম্মুখীন হচ্ছে ব্রিটেনবাসী বা আমাদের রাজনৈতিক দলগুলো। এই যে 38 দিনের মাথায় চ্যান্সেলরকে বরখাস্ত করা, এবং প্রথমে আমরা যেটা দেখেছিলাম যে যেই মিনি বাজেটটি পেশ করা হয় সেখানে বলা হচ্ছিল সেখানে প্রধানমন্ত্রী এবং চ্যান্সেলরের দুজনেরই একটা সম্মিলিত প্রচেষ্টা ছিল সেই মিনি বাজেট উপস্থাপন করার পরে। কিন্তু যখন আমরা দেখলাম সেই মিনি বাজেটকে ধনী বান্ধব মিনি বাজেট হিসেবে আখ্যায়িত করা হলো, তিনি তারপর একটা একেবারে 360 ডিগ্রি টার্ন বা উল্টো পথে চলার একটা অবস্থান আমরা দেখলাম এবং চ্যান্সেলরকে বরখাস্ত করে বলা হলো যে এই বাজেটটি চ্যান্সেলরের উপস্থাপন, সেখানে তার কোনো অবস্থান ছিল না। এবং আমরা দেখলাম যে কর্পোরেশন ট্যাক্সের ক্ষেত্রে একটা ইউটার্ন সিচুয়েশন। তো একজন অর্থনীতিবিদ হিসেবে একদম প্রথমে যেটা আপনার কাছে জানতে চাইবো, আপনি এই পুরো ঘটনাটিকে 14 অক্টোবর থেকে এখন পর্যন্ত কিভাবে দেখছেন? আমার মনে হয় বড় প্রশ্ন, কিন্তু আজকে আমার মনে হয় আজকের অনুষ্ঠানের জন্য এটা অত্যন্ত প্রাসঙ্গিক, কারণ আজকে বিকেলেই নতুন যিনি চ্যান্সেলর জেরেমি হান্ট তিনি একটা পথনির্দেশ দিতে চেষ্টা করেছেন। আমি 5টা কথা বলতে চাই। একটা কথা হচ্ছে যে ব্রিটেনে বর্তমানে যা হচ্ছে সেটা কিন্তু বিশ্বের অন্য কোনো উন্নত দেশে হচ্ছে না। আমরা প্রত্যেকেই জানি যে বিশ্বে নানান রকমের সমস্যা আছে, জ্বালানির সমস্যা, মূল্যস্ফীতি কিংবা খাদ্যের মূল্য বৃদ্ধি, কিন্তু ব্রিটেনে অনেকটাই আমি মনে করি যে অনুন্নত দেশের মতো একটা অবস্থানের মধ্যে চলে গেছে। 1। 2 নম্বর হচ্ছে যে যখন লিজ ট্রাস নির্বাচিত হলেন, তারপরে যখন মিনি বাজেট দেওয়া হলো, তখন আলাপ আলোচনা, প্রথমেই একটা সরকার যখন নতুন আসে তার উদ্দেশ্য থাকে যে অবস্থাগুলো বুঝে নেওয়া এবং সেই সঙ্গে সঙ্গে শিল্পপতি, শিল্পমহল, অর্থনীতিবিদ এবং অর্থনৈতিক খাতের সঙ্গে একটা আলাপ আলোচনা করা। এটা কিন্তু করা হয়নি। মিনি বাজেট সঙ্গে সঙ্গে দেওয়া হয়েছে এবং সঙ্গে সঙ্গে বাজার কিন্তু তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছে, কারণ বাজারকে একটা স্থিতিশীল অবস্থায় রাখতে হলে তার উৎকণ্ঠা দূর করতে হবে, তার মনে যদি আশঙ্কা আছে সেগুলো দূর করতে হবে। তো সেই জিনিসগুলো কিন্তু করা হয়নি। তৃতীয় হচ্ছে যে যে সমস্ত 3টে নীতির কথা বলি, একটা নীতি বলা হচ্ছিল যে আমরা কোনো অবস্থাতেই ব্যয় সংকোচন করব না, আমরা সরকারি খাতে ব্যয় রাখবো। 1।
2 নম্বর বলা হচ্ছিল যে কর্পোরেশনের উপরে আগে যে কর আরোপ করা হয়েছিল আমরা সেই কর ছাড় দেব, আমরা কর হ্রাস করব। আরেকটি কিন্তু তিনি বলেছিলেন যে দেশরক্ষা খাতে প্রায় জাতীয় আয়ের 3% ব্যয় করা হবে। তো এরপরে যখন বাজারে একটা অস্থিতিশীলতা দেখা গেল তখন কিন্তু তাকে ভিন্ন পথ নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকলো না। এবং আজকে জেরেমি হান্ট যিনি নতুন চ্যান্সেলর তিনি কিন্তু এর প্রত্যেকটিকেই ছুঁড়ে ফেলে দিয়েছেন এবং বলা হচ্ছে যে আয়ের উপরে যে কর কমানোর কথা হয়েছিল 20% থেকে 19% সেটা করা হবে না। বলা হচ্ছে যে সরকারি খাতে প্রয়োজন হলে আরও ব্যয় সংকোচ করা হবে। বলা হচ্ছে জ্বালানি খাতে যে একটা সুবিধা দেওয়া হবে সেটা এপ্রিল মাস পর্যন্ত থাকবে, তারপরে কিন্তু এটার অবস্থা কি হবে সেটা বলা যাচ্ছে না। তো আমি যদি এটা থেকে একটা উপসংহার টানি তাহলে জেরেমি হান্ট যে কথাটি বলছেন বা যে জিনিসটি করছেন সেটা হচ্ছে বাজারকে স্থিতিশীল করা, এবং সেটার কিন্তু সুফল আজকে সকালে দেখা গেছে। ডলারের তুলনায় পাউন্ড একটু বেড়েছে, বাজারেও মনে হয় একটু স্থিতিশীল অবস্থায় এসছে। কিন্তু যেটা সবচেয়ে বড় প্রশ্ন সেটা হচ্ছে যে আমি অন্যরকম একটা উদাহরণ দিয়ে বলি, জ্বর হলে পরে প্রথমেই আমরা যেটা বলি যে আমরা নাপা খেয়ে নেই, কারণ জ্বরটাকে কমাতে হবে। কিন্তু জ্বর কি কারণে হয়েছে সেটা যদি কোনো ক্ষতের কারণে হয়ে থাকে তাহলে কিন্তু আমাদেরকে অ্যান্টিবায়োটিক নিতে হবে। তা আমি মনে করি যে বর্তমান সময়ে জেরেমি হান্ট যেটা দিয়েছেন সেটার বাজারকে স্থিতিশীল করার প্যারাসিটামলটি দিলেন, কিন্তু দীর্ঘমেয়াদে ব্রিটেনের মতো দেশে তার প্রগতি কিভাবে হবে, তার যেটা উন্নয়ন সেটা কিভাবে হবে, এই যে দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনা সেটা কিন্তু এখানে আমি শুধু একটা কথা বলতে চাই যে সেটা হচ্ছে যে শ্রমিক দলের কিন্তু সেটা আছে এবং শ্রমিক দল এটা বলেছে। শ্রমিক দলের রিপ্রেজেন্টেটিভ এখানে আছেন ব্যারিস্টার বাবুল মিয়া। Obviously, economic stability is closely connected with political stability. Right. What's your current observation on what has been happening since 14th of October? Well, I tell you what, I know Halloween is fast approaching, but we've had an absolute horror show already. The fact is that every single U-turn possible has been done. The former Chancellor, Kwasi Kwarteng's budget has been thrown into the bonfire. That's not until next month. The policies are so bad. They were so bad. The damage has already been done. Dr. Jahan was effectively saying we now have a sticking plaster solution. The damage is done. People's incomes have already been affected. House prices are unstable because interest rates are going up, and they will remain up. So the damage is done. The market is not going to stabilize anytime soon. Our children and our young people will be unable to buy properties and get on the housing ladder because of the fact that this damage is irreversible. The cost of living crisis is at a horrendous state, and it hasn't been able to be reversed. It's not going to be reversed. As I say, the damage is done. The only thing that can repair the current status quo is, of course, in my opinion, a change of government. We need a general election now. The people have absolutely no confidence in this government. The members of parliament have no confidence in the government. The Conservative Party itself does not have confidence in its own leadership. You have Conservative members of parliament who have lined up to say that there should be a change of Prime Minister, and they're calling for the replacement of Prime Minister Truss by possibly Penny Mordaunt or indeed Rishi Sunak. Either way, I personally don't think that any sort of replacement will deal with the causes and deal with the instability that this country faces. And I think... Yeah, but that's possibly not very likely to happen because Conservative Party knows that if they give an election now, the likelihood of them winning is very, very distant. So they will try to hang on to the seats as long as possible, and hoping possibly that someone will come who will possibly be able to take them out of this mess. You're absolutely right. I mean, all the opinions suggest or point in the direction of a landslide for the Labour Party. And the problem for the Conservative Party is not just that. The problem for the Conservative Party is that
if they maintain the position that they have what we call a Hobson's choice, if they give this election, or if they call for an election rather, that they're going to be facing a wipeout, then they're clearly not thinking about the interests of the country. They're thinking about themselves. And that's clearly not acceptable in my view. সত্তর ভাই, আপনার কাছে আসতে যাচ্ছি, যেটা ডক্টর জাহান বলছিলেন যে এ ধরনের ঘটনা, অর্থাৎ চ্যান্সেলরকে 38 দিনের মাথায়, যে চ্যান্সেলর লিজ ট্রাস্টের বলা হয়ে থাকে যে তিনি খুব ক্লোজ একজন সহ যোদ্ধা ছিলেন, বন্ধু ছিলেন, এবং তার উপরে অনেক আস্থা এনে তাকে চ্যান্সেলর হিসেবে বসানো হলো, তার বাজেটের উপর পূর্ণ সমর্থন দেয়া হলো প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, এবং তারপর যখন দেখা গেল যে এই বাজেটের ব্যাপারে জনগণ এবং মার্কেটের একটা প্রবল আপত্তি বা দেশকে অস্থিতিশীল করে ফেলার বা মার্কেটকে অস্থিতিশীল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা, তখন তিনি সমস্ত দোষ চাপিয়ে দিলেন এই চ্যান্সেলরের উপরে, এবং তাকে বলা যায় একেবারে স্কেপগোট করে তিনি নিজে বেরিয়ে আসার চেষ্টা করলেন। এবং আমরা প্রথম দিনের যে প্রেস কনফারেন্স, সেখানে কিন্তু তিনি যখন 3টি কি 4টি প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন সাংবাদিকদের কাছে, তখন প্রত্যেকটি প্রশ্ন ছিল যে আপনি কি করে ক্ষমতায় থেকে যাচ্ছেন। তো সেই সাংবাদিকদের দৃষ্টিকোণ থেকে যদি আপনার কাছে জানতে চাই যে এই পুরো জার্নিটা 14 অক্টোবর থেকে, যেখানে পুরো দোষ চাপিয়ে দেওয়া হলো কোয়াজি কোয়াটেঙ্গের উপরে, এবং এখন যাকে চ্যান্সেলর করা হয়েছে তার সঙ্গেও আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি বা আজকেই দেখতে পাচ্ছি যে যথেষ্ট একটা ব্যবধান রয়েছে ইন টার্মস অফ আমাদের মানে বর্তমান প্রধানমন্ত্রী লিজ ট্রাস্টের যে ভিশন, তার সঙ্গে জেরেমি হান্টের যে ভিশন, সেটা আমরা বেশ পার্থক্য ইতিমধ্যেই দেখতে পাচ্ছি। তাহলে এই চ্যান্সেলরের মেয়াদকাল কতক্ষণ হবে বলে মনে করেন? আসলে প্রশ্নটি হওয়া দরকার যে এই প্রধানমন্ত্রীর মেয়াদকাল কতটুকু হবে, সেটা ব্যাকবেঞ্চার্সের কাছ থেকে সেটা একটা বড় চ্যালেঞ্জ রয়েছে। কারণ এখন তো কার্যত প্রধানমন্ত্রী লিজ ট্রাস্ট, তিনি প্রধানমন্ত্রীর অফিসে আছেন, কিন্তু তার কোনো প্রধানমন্ত্রী পাওয়ার নেই, তার সেই ক্ষমতা তার হাতে নেই। কারণ এখনকার চ্যান্সেলর জেরেমি হান্ট, তিনি তো প্রধানমন্ত্রীর সমস্ত রকমের অর্থনৈতিক যে পলিসি ছিল সেগুলো সব বিন করে ফেলেছেন, ছুঁড়ে ফেলেছেন বিনের মধ্যে। এবং এটি নিয়ে তাদের মধ্যে গতকাল রোববার তারা চেকার্সে প্রধানমন্ত্রীর কান্ট্রি রিট্রিটে সেখানে বসে পুরোপুরি 3 ঘন্টার মিটিংয়ে এটা সমঝোতা হয়ে গেছে, এবং লিজ ট্রাস্ট দেখেছেন আর কোনো উপায় নেই, সুতরাং তিনি জেরেমি হান্টকে এখন ব্ল্যাঙ্ক চেক দিয়েছেন। সে কারণেই জেরেমি আজ সকালে টেলিভিশনে যে স্টেটমেন্ট দিলেন, অথবা পার্লামেন্টে পরে যে হাউস অব কমন্সে যে বক্তব্য রাখলেন এমপিদের সামনে, তিনি তার মতো করে এখন অর্থনীতি তিনি সাজিয়েছেন, এবং অর্থনীতি তো সরকারের মূল লক্ষ্য, মিশন, সমস্ত কিছু। সুতরাং অর্থনীতি নিয়ন্ত্রণ এখন জেরেমি হান্টের, সরকারের নিয়ন্ত্রণও জেরেমি হান্টের। কারণ জেরেমির কথা আগে আসছিল না, কিন্তু চ্যান্সেলর হিসেবে তিনি যে ভূমিকা 3 দিনে, শুক্রবার থেকে আজকে সোমবার, যে ভূমিকা তিনি দেখিয়েছেন, কনজারভেটিভ পার্টির অনেক এমপির আস্থা এখন তার উপর এসছে। যদি প্রথমে কথা হচ্ছিল পেনি মর্ডন্ট অথবা ঋষি সোনাককে যদি আবার নিয়ে আসা যায় এটা জয়েন্ট টিকেটে, এমপিরা করোনেশন করে দেবেন, তারা পার্টির মেম্বারদের কাছে যাবে না, এ ধরনের একটা ব্যাপার ছিল। কিন্তু এখন জেরেমিকেও চিন্তা ভাবনা করা হচ্ছে, এবং খুবই তাৎপর্যপূর্ণ বিষয় যে এমনকি বরিস জনসনকেও চিন্তা করা হচ্ছে, যে তার যে ক্যারিশমা, তার যে পার্টির সদস্যদের কাছে অথবা এবং এমনকি এমপিদের কাছেও যে একটা অবস্থান, তাকে নিয়ে এসব সামাল দেওয়া যায় কিনা। কিন্তু একটি ব্যাপারে সবাই একমত যে লিজ ট্রাস্টকে সরে যেতেই হবে। কারণ প্রথমে যে লৌহ মানবী একটা অবস্থান দেখেছিলাম, আয়রন লেডি, শি ওয়াজ ফলোইং ভেরি মাচ মার্গারেট থ্যাচার, কিন্তু আমরা এই কয়েকদিনে সেই লৌহ মানবীর অবস্থান থেকে কিন্তু লিজ ট্রাস্টকে ধীরে ধীরে সরে যেতে দেখছি। আজকে তিনি পার্লামেন্টে আসেননি, 14 তারিখে যে প্রেস কনফারেন্স ছিল সেখানে বলা যেতে পারে যে একেবারে 3টি কি 4টি প্রশ্নের উত্তর দিয়ে তিনি পালিয়ে বাঁচলেন সাংবাদিকদের কাছ থেকে। তো সেই লৌহ মানবী এখন আর আমাদের সম্মুখে উপস্থিত হতে পারছেন না। তার ইচ্ছা ছিল মার্গারেট থ্যাচারের মতো একটা ভূমিকা, অবস্থান এবং কার্যক্রম তিনি সেভাবে চালাবেন, কিন্তু তার সেই ডেপথ তার মধ্যে নেই, এটি কিন্তু স্পষ্ট হয়ে গেছে। সে কারণেই আজকে লিজ ট্রাস্টের এই যে চরম দুর্দশার মধ্যে তিনি রয়েছেন। তিনি প্রধানমন্ত্রী, কিন্তু প্রধানমন্ত্রীর ক্ষমতা তার নেই, চেয়ারে আছেন কিন্তু ক্ষমতাটা কতদিন সেই চেয়ারে বসে থাকার ক্ষমতাও তার থাকবে, সেটা এই প্রশ্ন। আমাদের সঙ্গে আমরা আশা করছি যে যোগ দিয়েছেন অ্যাকাউন্টেন্ট মাহবুব মোর্শেদ। জনাব মোর্শেদ, আপনি কি আমাদের সঙ্গে আছেন? জনাব মাহবুব মোর্শেদ, অ্যাকাউন্টেন্ট। হ্যালো
মাহবুব ভাই, আপনাকে আমরা সংযুক্ত করবার চেষ্টা করছি, আপনি কি আছেন আমাদের সঙ্গে? আমি তো কথা বলতেছিলাম, আমরা শুনতে আমার পাচ্ছি কথা মাহবুব ভাই। শুনতেছেন? জি, শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ মাহবুব ভাই, ধন্যবাদ আপনাকে আমাদের প্যানেলে যুক্ত হবার জন্য। আপনি অবশ্যই, আমি জানি, খুব ক্লোজলি ফলো করছেন 14 অক্টোবর থেকে পুরো ঘটনা। আপনার কাছে খুব সংক্ষেপে জানতে চাইবো, আমাদের দর্শকদের জন্য যদি বুঝিয়ে বলেন যে এই যে 18 বিলিয়ন পাউন্ড যুক্ত হবে আমাদের বাজেটে এই কর্পোরেশন ট্যাক্স ইনক্রিজ করার জন্য বা বর্ধিত করবার জন্য, পাশাপাশি বিভিন্নভাবে ট্যাক্সের যে বৃদ্ধি করা হয়েছে, সেখানে আমরা সাধারণ মানুষ আমরা কি ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হব প্র্যাকটিক্যালি আমাদের দর্শকদের জন্য যদি বুঝিয়ে বলেন, যাদের মর্গেজ রয়েছে তাদের মর্গেজ কত বাড়বে, কিংবা বেনিফিট কি ধরনের কাট হবে, কিংবা সরকারি ব্যয় সংকুচিত হলে আমরা কি ধরনের সমস্যার সম্মুখীন হব। রাইট। শুরুতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই আলাপচারিতা অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য, সেই সাথে এটিএন বাংলা সকল ভিউয়ারদেরকে সালাম এবং শুভেচ্ছা, এবং সেই সাথে প্যানেলের জাহান ভাই, আনোয়ার ভাই এবং সাত্তা ভাইকে সালাম। আসলে একসাথে অনেকগুলো কোশ্চেন করে ফেলেছেন, আমি আসলে একটা একটা করে মনে করবো, আনসার দেওয়ার চেষ্টা করবো আর কি। অবশ্যই এই মিনি বাজেটটা, সো কল মিনি বাজেট, এটা আমি বলবো যে এটা হচ্ছে একটা ব্যাপক, এবং আরেকটা কথা যদি অ্যাড করা যায় সেটা হবে ডিজাস্টার বাজেট ছিল এটা। এবং এই বাজেটের কারণে যে আমাদের পাউন্ড ক্রাশ করলো, এবং সেই সাথে আমাদের ইকোনমিক যে একটা ইনস্টেবিলিটি চলে আসছিল, সেটা থেকে রিকভারি করার জন্য আমাদের যে প্রধানমন্ত্রী স্ট্রাস যে স্টেপগুলো নিয়েছিল, সেগুলো আসলে যেমন সবার আগে উনি বিদায় দিলেন আমাদের যে ক্ষণস্থায়ী যে চ্যান্সেলর, তাকেও বা বিদায় দিলেন, কিন্তু এরপরও কিন্তু কোনো কিছু হচ্ছিল না, মার্কেট পিক আপ করতেছিল না। সে কারণেই আসলে নতুন চ্যান্সেলরের মাধ্যমে আজকে এটা বাজেট না, এটাকে বলবো যে একটা ইকোনমিক প্ল্যান বলতে পারেন আপনি, সেটা ঘোষণা করলেন। এবং এটা বলতে গেলে উনি যে কথাটা উনি বলছেন সেটা হচ্ছে অলমোস্ট অল ট্যাক্স কাট রিভার্স করা হলো আর কি। এখন এটা করার মাধ্যমে অবশ্যই স্টিল বিরাট কোশ্চেন রয়ে গেছে, কিন্তু একটা ব্ল্যাক হোল রয়ে গেছে, সেটা 30 বিলিয়ন পাউন্ডের একটা গ্যাপ রয়ে গেছে, সেই গ্যাপও কিন্তু ফিল আপ করতে হবে। সুতরাং এটা যত রিভার্সই করা হোক না কেন, অলরেডি প্যানেলে ওনারা বলতেছিলেন যে ইটস অলরেডি ড্যামেজ ইজ ডান। ইয়েস, এটা কিন্তু ইকোনমি এরকম একটা জিনিস, যদি একবার ড্যামেজ হয়ে যায়, ইট ক্যানট বি রিকভার্ড ওভারনাইট, ইট উইল টেক টাইম। সুতরাং এ কারণেই আমাদের, যদিও এটা হয়তো একটা আশার আলো দেখতে পাচ্ছি আমরা কিছুটা হলেও, যেহেতু সাম গুড নিউজ ইজ বেটার দেন নো গুড নিউজ। এই কারণে আমি মনে করব যে আপনাকে একটু আমার দর্শকদের পক্ষ থেকে জানতে চাইবো যে ধরুন যাদের মর্গেজ আছে, যারা আগে 500 পাউন্ড মর্গেজ দিত, তারা এখন এই ট্যাক্স বৃদ্ধির ফলে কত মর্গেজ দেবে, কিংবা এপ্রিলের পরে আমাদের যে ইলেকট্রিসিটি বিল আবার সেই একটা ইনস্টেবিলিটি বা একটা আনসার্টেনিটির মধ্যে পড়বে, আমরা কত ইলেকট্রিসিটি বিল দেব, কিংবা সরকারি ব্যয় সংকুচিত হওয়া মানে আমাদের বেনিফিটের উপরে সেটার প্রভাব পড়বে। এই ইম্প্যাক্ট গুলো আপনার অর্থাৎ অ্যাকাউন্টেন্টের পার্সপেক্টিভ থেকে আপনি কিভাবে দেখছেন? আমাদের দর্শকরা কতটা শঙ্কিত হতে হবে আমাদের, বা আমাদের নিজেদের ব্যয় সংকোচন করার কোনো এই মুহূর্তে প্রয়োজনীয়তা আছে কিনা? কর্পোরেশন ট্যাক্স কাটটা রিভার্স করার কারণ হচ্ছে একটাই, যে ইয়েতে মোর ট্যাক্স আসা, মানে সরকারি ফান্ডে। এবং এটার মাধ্যমে কি হচ্ছে, এটার মাধ্যমে খুব একটা যে সুবিধা হচ্ছে তা না, কিন্তু যখন কর্পোরেশন ট্যাক্স বেড়ে যায়, তখন বড় বড় কোম্পানি এখানে আসতে চায় না ইনভেস্ট করার জন্য, কারণ তাদের হাই ট্যাক্স যদি পে করতে হয়, তারা দে আর লুকিং ফর অল্টারনেটিভ কান্ট্রি যেখানে কর্পোরেশন ট্যাক্স লোয়ার। সুতরাং কর্পোরেশন ট্যাক্স যে বাড়বে নেক্সট ইয়ার থেকে 19% থেকে 25% যাচ্ছে, সেটা অবশ্যই এক্সেন্সে গুড নিউজ না, কারণ এটাতে ইনভেস্টমেন্ট, এই দেশে ইনভেস্টমেন্টটা কমে যাবে। কিন্তু অ্যাটলিস্ট
যে ট্যাক্স কাটটা যে রিভার্স করার কারণে যে ফান্ডটা আসতেছে এর কারণে বরোইংটা কমে যাচ্ছে, সেটা এক সেন্সে পজিটিভ। আর আপনি মর্টগেজের কথাতে যেটা বললেন, এই মুহূর্তে যেটা আজকে কিছুটা হলেও একটা ক্ষীণ আশা বলবো, যেটা হচ্ছে মর্গেজের ইন্টারেস্ট রেটের সাথে ডাইরেক্ট অফকোর্স মর্গেজ রেটের সম্পর্ক, এবং সেটা রিসেন্ট যে প্রেডিকশন মিনি বাজেটের পর প্রেডিকশন ছিল যে মর্গেজের রেটটা আপ কুড রিচ 6%, ইজ কোয়াইট হাই, কোথায় 2-3% ছিল, 6% চলে যাচ্ছিল। এখন আজকের অ্যানাউন্সমেন্টের পরে এটা প্রেডিক্ট করা হচ্ছে 5.1। অবশ্যই এটা স্টিল হাই, কিন্তু অবশ্যই এটা লোয়ার দেন 6%, সুতরাং কিছুটা হলেও পজিটিভ। কিন্তু অবশ্যই যাদের মর্গেজ আছে হাই মর্গেজ, তাদের জন্য এটা বলতে পারেন যে খুব একটা যে আশাব্যঞ্জক নিউজ তা না। আর এবং এর ফলে হয়তো মাহবুব ভাই যারা বাড়ি কিনেছেন, নতুন দম্পতি, তাদের জন্য হয়তো বাড়ি টিকিয়ে রাখা মর্গেজ দিয়ে একটা কঠিন সমস্যার সম্মুখীন তাদের হতে হবে। তো সে নিশ্চয়ই কঠিন সময়ের সম্মুখীন হচ্ছি আমরা। সঙ্গে থাকুন দর্শক, আমাদেরকে ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যেতে হবে। ফেসবুক লাইভও আপনার অনুষ্ঠান দেখতে পাচ্ছেন। আপনাদের প্রশ্ন কিংবা মতামত নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন সরাসরি টেলিফোনের মাধ্যমে। ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছি। আমাদের সঙ্গে আলোচনায় থাকুন, এটিএন বাংলার সঙ্গে থাকুন। ফিরে আসছি।
শুভ সন্ধ্যা। যারা এইমাত্র আজকের আলাপচারিতার সঙ্গে যোগ দিলেন তাদের জন্য জানিয়ে দিচ্ছি আমরা কথা বলছি ব্রিটিশ অর্থনীতি নিয়ে, এবং আমাদের সঙ্গে যারা প্যানেলে রয়েছেন, একেবারে ডানে রয়েছেন ডক্টর সেলিম জাহান, ইকোনমিস্ট, তার পাশে রয়েছেন ইমরান চৌধুরী, মেম্বার অফ কনজারভেটিভ পার্টি। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এই পর্বে। আমার বাঁয়ে রয়েছেন ব্যারিস্টার আনোয়ার বাবুল মিয়া, রিপ্রেজেন্টিং লেবার পার্টি, লেবার অ্যাক্টিভিস্ট, এবং একেবারে বাঁয়ে রয়েছেন জনাব আব্দুল সাত্তার, সাংবাদিক। আমাদের সঙ্গে ভার্চুয়ালি রয়েছেন জনাব মাহবুব মোর্শেদ, অ্যাকাউন্টেন্ট। ধন্যবাদ ইমরান চৌধুরী আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনার কাছে খুব সহজ একটি প্রশ্ন আমরা রাখতে চাই। আপনার প্রধানমন্ত্রী বলেছেন যে লো ট্যাক্স হাই গ্রোথ বাজেট দিয়ে তিনি দেশকে এগিয়ে নিয়ে যাবেন। আপনি কি মনে করেন সেটা এখন সম্ভব? আমরা বর্তমানে ব্রিটেনে যে পরিস্থিতি দেখতে পাচ্ছি। No, it has failed. What she said, what she promised to the nation, it has completely understood that it's not working. So, আমরা আপনার কি মনে হয় যে কনজারভেটিভ পার্টির নেতৃত্বে ইকোনমিক ক্রেডিবিলিটি ফিরিয়ে আনাটা কতটা সহজ হবে, কিংবা আদৌ কি সম্ভব হবে কিনা? No, we have to look at the history of Conservative Party. Conservative Party always stood for the growth of this country. If we look through the history, pages of history, you will see what has happened with the Conservative Party. Now, this problem is a drop in the ocean. We are a big country. We're the 5th largest economy in the world, has got so much of wealth, so much of potential of this country. We'll have the startups, we'll have the businesses, and we saw in our own life, look what happened in 1992 after the Iraq War, what happened in 2008, and what is happening now. And this is not a clandestinely British problem. This is a global problem. The whole of the world is going through a catastrophic changes in everything. You talk about the geopolitics, you talk about economics, you talk about finances, you talk about anything that's happened within the last, since the fall of the Soviet 1991 in August 31st. This is probably the biggest dichotomy the world politics is facing. So we'll overcome it. We don't have to panic. It's just a drop. How much we have borrowed for this catastrophe is about 18-20 billion pound. That is what is going to raise. Now we have in excess of 2.3 billion, in fact 2.3 trillion debt, right? Now, just 2 years ago during the pandemic, we have actually borrowed $323 billion pounds. So this is nothing. We will overcome. And of course there's a mismanagement, miscalculation, and prudency and efficacy. Yes, we accept it, but I think British nation is much stronger than to withstand all these catastrophes. It's nothing. So I'm not, obviously, আমাদের দর্শকদের দৃষ্টিকোণ থেকে আমরা একটু জানতে চাই যে whether this is actually a drop in the ocean কিনা, কারণ আমরা আশ্বস্ত হতে চাই যে ব্রিটেনের অর্থনীতি যেদিকে ধাবিত হচ্ছে, আমরা সাধারণ মানুষরা তার ফলে এমন একটা অবস্থানে পৌঁছবো না যেখানে আমাদের চিন্তিত হতে হয়। In my lifetime, when I moved into this country, we paid 14.5% of interest rate. We have come through all of it. So we will come through of this as well. So we're just panicking for nothing. It is a vicious circle. There is a agenda behind it. You can see when the country is suffering, right? And you can see the strikes, how they are precipitating into the country, how they're collapsing the economy. This is not a nice thing to do. Okay, I'll come back to you. I mean, Mr. Babul Mia, obviously I'm going to ask Dr. Salim Jahan in terms of the economics, but what's your take on, I mean, are you actually worried? Should we be worried? Because Mr. Imran Chaudhry has clearly said this is just a drop in the ocean. So we shouldn't be panicking, we shouldn't be worried. Well, it's rather bizarre, isn't it, that proposition that you've just heard from Mr. Chaudhry. I mean, of the G20 countries, only one country is doing worse than Great Britain. And do you know which country that is? Russia. And that's only because it's being strangulated by sanctions left, right and centre. It's very easy to say that, oh, it's nothing. Say that to the people who are having to decide between heating their homes and losing their homes. Say that to all these people up and down the country, the young people who are being unable to buy properties simply because they can't get on the housing ladder, simply because the interest rates have gone through the roof. Say that to all these people who are at risk of losing their jobs, of all sorts of other absolute disasters in their lives completely being turned upside down. And say that to your own members of parliament who are lining up to take the scalp off Liz Truss. They're writing letters to Sir Graham Brady, left, right and centre. They are
openly calling. I mean, my friend, Mr. If I finish, you will get your chance. Yeah. Mr. Chaudhry is shaking his head vigorously, but the point is this. I mean, even today, the Member of Parliament for Harlow, Mr. Halfon, he himself openly said that Liz Truss, Prime Minister Truss, sorry, is an absolute disaster. And he was openly telling the public that she should go. I mean, he is a member, prominent member of her own party. We have had no less than 4 chancellors in as many months. It's shocking that we can simply shrug our shoulders and say, well, it's nothing. And look at how many decades ago, we've come through. Of course we're going to come through this because we are not Britain. We are Great Britain. We will come through this. But the fact is that this is an absolute mess. This is chaos. The economy is in tatters. And I don't use that word lightly. And the fact is, it is only because that we have a country such as Great Britain, not because of the Conservative Party, but the people, the will of the people, the fact that we have an effective opposition, the resilience, the stoicism. Because of that, we will overcome it, the will of God, of course. But to simply say that the concerns can be dispensed with because it's nothing, I wish I had the kind of optimism that Mr. Chaudhry had. I did not say to defend anyone. No. I did not say I said because it's already being fixed. New Chancellor has come on. Right. He has given his agenda, how he's going to set it up. But what I'm trying to say, that the panic... But if Liz Truss has to go... No, I'm not talking about Liz Truss. No, I'm not talking about Liz Truss. She's part of the... She's part of the she the is, whole but equation. I'm not here to defend Liz Truss. I'm not defending. I'm saying that whatever the problem, what are the issues that happened in the last few days, the new tax cuts and everything has been put on hold, right? That is going to bring the change, not what they have done in the last 2 weeks ago. So what I'm saying is, feel that the country is suffering. Look, the country is suffering. The economic stability and the political stability are very much interlinked. You do not agree on that? I do agree on that. But Okay. what I'm trying to say is the economic catastrophe that was impending, knocking at the door, that has perhaps been saved because of the new measures that have been taken by the new Chancellor of the Exchequer. But on the back of it, the political turmoil that we are facing with the leadership, of course, that needs to be addressed. And I'm sure, as Mr. Barrister Babul Bhaiya just told, that the Graham Brady and the 1922 committee, Mr. Halfon, very well known to me, they are all talking about the leadership has to be changed. It is in their prerogative what they want to do. But what I'm saying, what I understand, that of course there is a catastrophic problem in terms of the leadership and the sailing the shape, which direction it ought to go. Okay. There was a mistake, but I'm sure we can fix it, and the new leadership will come in. And you're sure that your party will be able to fix it. Of You course. don't think that there is a need for a general We election. have 2 years in our hand. It's a fantastic. We have 80 majority, and why should we সেলিম just আপনার leave it কাছে up? জানতে চাইবো ডক্টর সেলিম জাহান, আমরা যেটা ইউজুয়ালি দেখে থাকি যে you get the building blocks ready so that the growth can go, then you increase the size of the economy, then you think about tax cut. And it looks like Liz Truss and her previous chancellor, they've done it other way around. So what exactly is you are envisaging in terms of, obviously, how challenging it will be to be able to come out of this আমার মনে হয় mess? তিনটে জায়গায় ব্যর্থতা আছে। ইকোনমিক্স কাজ করেনি, ঠিক ইকোনমিক্স যখন কাজ করেনি 1981 সালে, যখন অত্যন্ত মূল্যস্ফীতি দেখা গেল। দ্বিতীয়ত, রাষ্ট্রনায়ক হিসেবে প্রধানমন্ত্রী যিনি, তিনি ব্যর্থ হয়েছেন, এতে কোনো সন্দেহ নেই। আর তৃতীয়ত, আমার মনে হয় যে এটাও একটা ব্যর্থতা যে সমস্ত যে জিনিসগুলো ঘটছে সেটাকে বিশ্ব অর্থনীতিতে যে জিনিসগুলো ঘটছে তার উপরে দায় চাপিয়ে দেওয়া। আমার মনে হয় যে এটা একটা দায়িত্ব থেকে সরে যাওয়া। বিশ্ব অর্থনীতি কিন্তু ওই রকমভাবে অস্থিতিশীল নয় যেভাবে ব্রিটেনের অর্থনীতি অস্থিতিশীল। সেটা কি তাহলে more related to poor leadership? আমি তো মনে করি ব্রিটেনের অর্থনীতি কি সেপ্টেম্বরে এরকম অস্থিতিশীল ছিল?
ব্রিটেনের অর্থনীতির মুদ্রা বাজার কি এইভাবে তাদের প্রতিক্রিয়া জানিয়েছিল? তো এটা বলার পরে আমি বৃহত্তর চিত্রে যাচ্ছি না, আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমি যদি ব্রিটেনবাসী হই, তাহলে যদি আপনার প্রশ্ন থাকে যে আমি শঙ্কিত কিনা, অবশ্যই আমি শঙ্কিত। আমি মনে করি যে আজকে জেরেমি হান্ট যে পরিকল্পনাটা দিয়েছেন সেটা শুধু বাজারকে এবং বর্তমানে যে অস্থিতিশীলতা আছে সেইটাকে প্রশমিত করার জন্য, কিন্তু এখানে দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা নেই। আমি যদি জিজ্ঞেস করি যে 5 বছর পরে ব্রিটেনের অর্থনীতির কি অবস্থা হবে, তার জন্য কি নীতিমালা গ্রহণ করা হবে, তার জন্য কি জাতীয় ব্যবস্থা গ্রহণ করা হবে, সেটা কিন্তু নেই। 1। 2 নম্বর, ব্যাংক অফ ইংল্যান্ড এবং আমাদের যে সরকার, ব্যাংক অফ ইংল্যান্ড সবসময় এক ধরনের স্বায়ত্তশাসন বা স্বায়ত্তশাসিত একটা অবস্থানে থাকে, তারা নিরপেক্ষ এবং তারা স্বাধীন, কিন্তু তাদের মধ্যে কিন্তু একটা, আমরা দেখেছি যে গত সপ্তাহের আগের সপ্তাহে ব্যাংক অফ ইংল্যান্ড অস্বীকার করেছে সরকারি যে বন্ডগুলো আছে সেগুলোকে ক্রয় করতে। ব্যাংক অফ ইংল্যান্ড এটাও বলছে যে নভেম্বরের 3 তারিখে তারা বাড়াবে, কারণ তাদের আসল কাজ হচ্ছে মূল্যস্ফীতি এবং মুদ্রাস্ফীতিকে কমিয়ে নিয়ে আসা, সেটা তারা করবে। আচ্ছা, তৃতীয় যে কথাটি বলছি যে সাধারণ মানুষ হিসেবে আপনার যে মর্টগেজের কথা যেটা বললেন, সেটা আজকে প্রায় 6%, 5.5% এরকম। আজকে যদি একটি গৃহস্থালী মর্টগেজকে আবার নতুন করে করতে হয়, 5,000 পাউন্ড বেশি লাগবে যদি তারা এটা আগের বছর করত। এটা সাধারণভাবে, এবং মর্টগেজের কথা হচ্ছে যে মর্টগেজের বাজারে মর্টগেজ তো নেই, অনেকে এটা থেকে উইথড্র করে নিয়েছে, তুলে নিয়েছে। তো সুতরাং আপনি কোথা থেকে মর্টগেজ পাবেন? তাহলে নতুন বাড়ি কেনার সেই সুযোগও কমে যাচ্ছে। কারণটা হয়েছে মনে হয় ভাই, যেহেতু পূর্ববর্তী চ্যান্সেলর যে ইয়েটা দিয়েছিল, যার পরিপ্রেক্ষিতে 80-90টা ব্যাংক বা বিভিন্ন প্রোডাক্ট থেকে তারা মর্টগেজটাকে উইথড্র করে নিয়েছে, এবং আমি একমত ওনার সাথে। কান্ট্রি ইজ গোয়িং থ্রু এ ক্যাটাস্ট্রফিক প্রবলেম, বাট আমার যেটা মনে হয়, আমি একটু বলবো যে এটাকে স্থিমিত করার জন্য যে ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে, একটা ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভাইজারি বোর্ড নিয়োগ করা হয়েছে, আজকে দেখেছেন, শুনেছেন, অর্থনৈতিক অ্যাডভাইজারি বোর্ড। এর ফলে যে বাজেটটা আসতেছে 3rd নভেম্বরে, ওইটা উইল অ্যাকচুয়ালি কন্টেইন দি প্রবলেম অ্যান্ড শেষ কথা হচ্ছে যে এই যে এখন যে জ্বালানির যে মূল্য বাড়ছে, এটা বলা হচ্ছে যে এপ্রিল পর্যন্ত এটার আর পরিবর্তন থাকবে। কিন্তু এপ্রিলের পরে কি হবে? এপ্রিলের পরে কি হবে? প্রায় সবাই বলছিলেন যে 80% বেড়ে যাবে, এবং যুক্তরাষ্ট্রে কিন্তু জ্বালানির মূল্য বাড়েনি, কিন্তু ব্রিটেনের জ্বালানির মূল্য অনেক বেড়ে গেছে। এবং এই আগামী শীতে বা তার পরবর্তীতে কি হবে আমরা কিন্তু এটা এখনো জানছি না। ব্যারিস্টার বাবুল মিয়া যেটা বললেন যে আমরা ঘরে লাইট রাখবো নাকি ঘর রাখবো, সেই প্রশ্নের সম্মুখীন, অথবা জ্বালানির আমরা ঘর গরম করার ব্যবস্থা করব নাকি খাবারের ব্যবস্থা করব, হ্যাঁ সেটা তো সেরকমই হয়ে যায়। তবে আপনার কাছে আসতে চাচ্ছি, আবারও আমাদের প্রধানমন্ত্রীর ক্রেডিবিলিটি তা বজায় রাখা আমাদের অর্থনীতির জন্য কতটা প্রয়োজন? খুবই জরুরি, কিন্তু খুবই দুঃখের বিষয়, কিন্তু বাস্তবতা হচ্ছে এই প্রধানমন্ত্রীর কোনো ক্রেডিবিলিটি এখন নাই। কারণ আজকে ওনার 40 দিন পূর্ণ হলো প্রধানমন্ত্রী পদে, তাকে পদত্যাগের জন্য আহ্বান জানানো হচ্ছে পার্টির মধ্য থেকে, এবং 100 জন, যেটা একটু আগে সেলিম ভাই বললেন যে 100 জন এমপি তারা প্রিপারেশন নিয়েছেন, গ্রাহাম ব্র্যাডির কাছে তারা চিঠি লিখবেন। আমি যদি আপনার কাছে এটা বলি যে মানে আমাদের দর্শকদের জন্য প্রশ্নটা দিতে চাই যে একজন নারী প্রধানমন্ত্রী, তিনি যে সময় ক্ষমতা এলেন, একটা খুব ডিফিকাল্ট সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল কনজারভেটিভ পার্টি, বরিস জনসনের পতন, এবং যেভাবে পুরো সিলেকশন প্রসেসটির মধ্যে দিয়ে তিনি এলেন, এবং তারপরে আমরা রানীর তিরোধান দেখলাম, এবং বিশ্ব অর্থনীতির যে মন্দা, সেটাও একটা বড় ইস্যু রয়েছে। তো সবকিছু মিলিয়ে, এবং কনজারভেটিভ পার্টিতে তার দলের নেতাকর্মীরাই তাকে হয়তো পূর্ণ সমর্থন দেয়নি, এবং সবকিছু মিলিয়ে একজন নারী প্রধানমন্ত্রী তিনি কিন্তু খুব একটা ইজি রাইড এ পর্যন্ত পাননি, গোলাপ বিছানো পথে তিনি আসেননি, এবং এখনো কণ্টক বিছানো পথে তিনি চলছেন। তো সেক্ষেত্রে আমরা তাকে কিছুটা বেনিফিট অফ ডাউট দিতে পারি কিনা, তার হাত শক্ত করার কোনো সুযোগ আমরা তাকে দিতে পারি কিনা? ব্যক্তিগতভাবে সাত্তার ভাই, আসছি আপনার কাছে, একজন দর্শকের প্রশ্ন নিয়ে নিচ্ছি প্যানেল মেম্বারদের জন্য। দর্শক কে রয়েছেন আমাদের সঙ্গে? দর্শক সালাম আলাইকুম, কে রয়েছেন?
জি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আমরা শুনতে পাচ্ছি ভাই, বলুন আপনার প্রশ্ন কিংবা মতামত। থ্যাংক ইউ ফর টেকিং মাই কল। জাস্ট কুইকলি, আমি সৌদি ভাইয়ের, আমি এলাকা ফোন করেছি, সৌদি ভাইয়ের লাস্ট কথাটা শুনছিলাম যে উনি বলছিলেন যে এই ইকোনমিক ক্যাটাস্ট্রফি উইল ওভারকাম এন্ড ইভেন উই হ্যাভ ডিড ইট ইন প্রিভিয়াস ডিউরিং দ্যাট লাস্ট ক্রেডিট ক্রাঞ্চ, এবং উনি বলতেছেন যে 14% হয়ে গেছিল ইন্টারেস্টে। উনি কি এটা ভুলে গেছেন? সেই 14% যে সময় হয়েছিল, it is still named as a Black Wednesday, and এখন এটা হয়েছিল জন মেজরের পিরিয়ডে। উনি বলছেন ওভারকাম করা যাবে। ওই যে ওভারকাম করা হয়েছিল, কয়েক হাজার বাড়ি তখনকার সময় আপনার রিপোজেস হয়েছিল। আর বর্তমানে এখন অলরেডি ইভেন দ্য হাই আর্নার্স পিপল দে আর স্টিল কনফিউজড। উনি এই যে কমেন্ট গুলা করতেছেন, বিকজ he is sitting on the Bangladeshi TV, he wouldn't be able to talk such a way in any other media, TV or radio. So I'm sure they will be. I'm sure he will be, Darshok, because he's supporting his party. He, obviously he's a member of Conservative Party, so তার পার্টি পজিশন থেকে তিনি কথা বলছেন। বাট আপনার উদ্বেগের সঙ্গে আমরা সবাই একমত। ধন্যবাদ আপনার মন্তব্য আমাদের সঙ্গে ভাগ করে নেবার জন্য। ফিরে যাচ্ছি সাত্তার ভাই আপনার কাছে। জি, একজন প্রধানমন্ত্রীকে তো অবশ্যই ক্রেডিবল থাকতেই হবে, কারণ তিনি শুধুমাত্র দলকে লিড করেন না, তিনি দেশকে লিড করেন। সেই হিসাবে লিজ ট্রাস্ট 40 দিনের মাথায় আজকে তার 40 ডেজ পূর্ণ হলো, কিন্তু এখনই তার পদত্যাগের দাবি আসছে, তার পার্টির মধ্যে থেকে আসছে। লেবার পার্টি বা অন্যান্য দল তো বলছে। কিন্তু সেক্ষেত্রে কি আপনি মনে করেন না যে পার্টি তাকে কোনো ধরনের সেভাবে সুযোগ সুবিধা দিয়েছে কিনা? আপনি একটু আগে যেটা বলছিলেন যে গোলাপ বিছানো পথে তিনি আসেননি, তিনি কিন্তু গোলাপ বিছানো পথ চাননি। তিনি একটা বেপরোয়া ভঙ্গিতে এসে যেন মনে হলো প্যারাশুটের মধ্যে দিয়ে নামলেন এবং নেমে তিনি সবকিছু ঠিক করে দেবেন। বিশাল একটা ব্যক্তিত্ব, বিশাল তার সমস্ত পলিসি, এগুলো করে তিনি একটা দেশকে খুবই গ্রোথ 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 তিনি 3 বার বলতেন এই কথাগুলো, একবার করে বলতেন না। তো একজন কিন্তু কমেন্ট করেছিলেন যে তিনি যে 3 বার করে গ্রোথ বলছেন, তো আমাদেরও বলতে হবে যে দিস ইজ হার্ড হার্ড হার্ড, ইটস নট ইজি। তো ব্যাপারটা কিন্তু প্রমাণ হয়ে গেল। সেই হিসেবে প্রধানমন্ত্রী, আমার মনে হয় তার এখন আর কোনো ফিউচার নেই। লিজ ট্রাসের সরকারের প্রধানমন্ত্রী হিসেবে, পার্টির লিডার হিসেবে আর কোনো কিন্তু এখন ভবিষ্যৎ নেই। যার সঙ্গে তিনি একেবারে শেষ লড়াইটি লড়েছেন, ঋষি সুনাকের যে সমস্ত পলিসিগুলো ছিল, আমরা এখন দেখতে পাচ্ছি যে সেই সমস্ত পলিসির দিকে তিনি আবার ফিরে যাচ্ছেন। তিনি তো ফিরে যাচ্ছেন না, তিনি ফিরে যেতে বাধ্য হচ্ছেন। নতুন চ্যান্সেলর ওই পলিসিগুলো নিয়ে আসছেন, কারণ ঋষি সুনাক তো নিশ্চয়ই বুঝে শুনেই কথা বলতেন। তিনি প্যান্ডেমিকের সময় যে ব্রিটিশ অর্থনীতি যেভাবে কন্ট্রোল করেছেন এবং যেভাবে আবার মানুষকে সহায়তা দেওয়ার ব্যবস্থা করেছিলেন, সেটি অসাধারণ একটি বিষয় ছিল। তো সেই হিসেবে ঋষি সুনাক কিন্তু নির্বাচনী প্রক্রিয়ার সময় বলেছিলেন যে আমি মানুষকে খুশি করার জন্য কথা সেভাবে বলতে পারবো না, অর্থনীতির বাস্তবতা নির্ভর হিসেবে আমি কথা বলতে হবে। ধন্যবাদ। আমরা মাহবুব মোর্শেদ আপনার কাছে আসতে চাচ্ছি। মাহবুব ভাই, আপনার কাছে জানতে চাইবো যে আপনি বললেন যে আমাদের সম্মুখে কঠিন সময় উপস্থিত রয়েছে, তো আমাদের দর্শকদের জন্য যদি একটু বলেন যে আমাদের নিজেদের ব্যয় সংকোচন করবার কোনো পদক্ষেপ এই মুহূর্তে আমাদের নেওয়া উচিত কিনা? অবশ্যই এক কথায় হ্যাঁ বলবো, কারণ যে পরিস্থিতি, মানে আমরা আমাদের স্মরণকালে বলবো যে এই দেশেও আমি 35 ইয়ার্স ধরে এই দেশে আছি, কিন্তু এমন সংকট আগে আমি কখন দেখিনি। ইয়েস, ব্ল্যাক ওয়েডনেসডে কথা বললেন, এবং তারপরে যে ক্রাইসিস দেখা দিচ্ছে, আপনার হাউজিং মার্কেট ক্রাশ করলো, এবং বলতে গেলে এক সেন্সে পরে ক্ষমতা বদলও হলো। সুতরাং ইকোনমিক এবং রাজনীতি যে দুজনে এক হাতে চলবে, এটাই স্বাভাবিক, হাতে হাত ধরে চলবে এরা। সুতরাং একজনে এফেক্ট আসলে আরেকজনে হবে, এবং যখন এরকম একটা ক্রাইসিস আসে তখন আমাদের নাগরিক হিসাবেও আমাদের কিছু দায়িত্ব চলে আসে। সেটা অবশ্যই আমরা যথাসাধ্য চেষ্টা করব, আমাদের সেটা যেভাবে আমাদের আয় হবে সেভাবে আমরা ব্যয় করব, এবং সেই কারণেই অবশ্যই আমাদের নিজেদের স্টেপ নিতে হবে। কিন্তু একটা কথা ভাবতে হবে যে ইনফ্লেশন এখন 10%, সেই হারে কিন্তু আমাদের ইনকাম বাড়েনি, ইনকাম এভারেজ 5% বেড়েছে। তার মানে আমাদের পকেটে পয়সা কম, তারপরেও আমাদের কিন্তু ফুড এবং এনার্জি বিল বেড়ে যাচ্ছে।
এবং এই কারণে আমাদের কি করতে হবে, আমাদের কোনো কিছু কি করা আছে? আমি বলবো যে এটা শুধুমাত্র নিজেদের কন্ট্রোল করার মাধ্যমে, যেটা আমাদের এক্সপেন্ডিচার কন্ট্রোল করার মাধ্যমে যদি আমরা কিছু করতে পারি, আর যাদের একদম কোনো ইনকাম নাই, যে লোয়েস্ট আর্নিং আছে বা যারা সবচেয়ে কম ইনকামে থাকে এবং সরকারি ভাতায় চলতেছে, তাদের জন্য অবশ্যই একটা কঠিন সময়। কারণ গভর্নমেন্ট যে অ্যানাউন্স কিন্তু এখনো করেনি, সেটা হচ্ছে ইনফ্লেশনের সাথে মিল করে যে বেনিফিট বাড়বে সেটা কিন্তু বাড়েনি। এটা কিন্তু কেউ উল্লেখ করতেছে না মিডিয়াতে, আপাতত অ্যাটলিস্ট আজকে কোনো নিউজ আমি দেখিনি যে কেন এটা অ্যানাউন্স করা হলো না যে ঠিক আছে আমাদের ইকোনমি কিছুটা স্টেবল করার জন্য এই নতুন অ্যানাউন্সমেন্ট আসলো। কিন্তু যারা লোয়েস্ট আর্নার, যারা বিভিন্ন ধরনের বেনিফিট, ইউনিভার্সাল ক্রেডিট, ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট, চাইল্ড ট্যাক্স ক্রেডিট, ইনকাম সাপোর্ট, যে জেএসএ বা ইএসএ যেগুলোই পাক না কেন, তাদের যে বেনিফিট বাড়ার কোনো স্টেপ কিন্তু গভর্নমেন্ট নেয়নি। সুতরাং তাদের হাতে পয়সা কিন্তু আরো কম থাকবে, সুতরাং তাদের চলা খুব কঠিন হবে। আরেকটা কথা যেটা বললেন যে প্রথম অ্যানাউন্সমেন্টে মিনি বাজেটে যেটা অ্যানাউন্স করছিল যে 2 বছরের জন্য ওই ক্যাপ থাকবে, যে এনার্জি বিলের উপর ক্যাপ থাকবে 2500 পর্যন্ত, সেটা কিন্তু এখন অ্যানাউন্স করতেছে এপ্রিল পর্যন্ত থাকবে। এরপরে কিন্তু একটা আনসার্টেনটি। এখন যদি সে ক্যাপের কারণে অনেকে যদি সার্ভাইভ করে এই উইন্টারটা, এরপরে কি হবে? সুতরাং এগুলো অনেক কিছুই রয়ে গেছে যেগুলো আনসার্টেনটির মধ্যে আমরা আছি। সুতরাং অবশ্যই আমার সামনে কঠিন সময়, শুধু ভবিষ্যতে বলতে পারবে আমাদের কি হবে। তবে ধন্যবাদ। আমাদের বিজ্ঞাপন বিরতিতে যেতে হবে। মাহবুব ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাকে বিদায় জানাচ্ছি এই পর্বে। আমরা ফিরে আসছি ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। আপনাকে আবারও ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, আমরা বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছি। ফেসবুক লাইভেও আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন, কিংবা ইউটিউবেও। How do you go live with this?
দর্শক, বিজ্ঞাপন বিরতির পর ফিরে এসে আজকের অনুষ্ঠানের শেষ পর্বে আমরা কথা বলছি ব্রিটিশ অর্থনীতি নিয়ে। আমি প্রথমেই ফিরে যেতে চাই এবার ডক্টর সেলিম জাহানের কাছে। ডক্টর জাহান, আমরা জানি যে যেটা বলা হচ্ছে যে আমাদের ডেট বার্ডেন ইজ বিগার দ্যান আওয়ার ইকোনমি, এবং 31শে অক্টোবর মিডিয়াম টার্ম ফিসক্যাল প্ল্যান ঘোষিত হবে। মানে কি, আমরা কি দেখতে পাবো বা কি আশা করছি আমরা 31শে অক্টোবর দেখতে পাবো বা শুনতে পাবো? আমার মনে হয় যে এটা যে পরিকল্পনা, এটা উন্নয়ন পরিকল্পনা নয়, এটা হচ্ছে যে আমাদের যে রাজস্ব নীতি রয়েছে, মুদ্রানীতি রয়েছে, সেইগুলোকে ঠিক নিয়ে আসা। আপনি যেটা বলেছেন যে ঋণ ভার অত্যন্ত বেশি, একটি দেশের মোট ঋণ যদি তার জাতীয় আয়ের 71% বেশি হয়ে যায়, তখন কিন্তু বিশেষত আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার সেখানে হস্তক্ষেপ করে বা সে ব্যাপারে একটা আশঙ্কা প্রকাশ করে। আমাদের ঋণ ভার কিন্তু অনেক বেশি, মানে যুক্তরাষ্ট্র, যেটা আমরা গ্রিসে দেখেছিলাম, যেটা আমরা গ্রিসে দেখেছি, যেটা আমরা স্পেনে দেখেছি, যেটা আমরা অতি সম্প্রতি শ্রীলঙ্কায় দেখেছি। তো সুতরাং সেটা সম্পর্কে কিভাবে তার উত্তরণ ঘটানো হবে সেটা এই মধ্যমেয়াদী যে রাজস্ব নীতিতে এটা বলা হবে। করের সম্পর্কে বলা হয়েছে, সেটা কি করে মূল্যায়ন করা হবে এবং তার ব্যবস্থাপনা কি হবে সেটা সম্পর্কে বলা হচ্ছে। সুতরাং আমার মনে হয় যে 31শে অক্টোবর আমরা যেটা পাবো সেটাকে আমরা বলতে পারি যে একটা রাজস্ব শৃঙ্খলা, যেটাকে আমরা বলি যে এক ধরনের ফিসক্যাল ডিসিপ্লিন। কিন্তু একজন ইকোনমিস্ট হিসেবে ডক্টর জাহান, আপনি কতটা আশাবাদী যে আমরা যে চ্যান্সেলরকে এখন পেয়েছি তিনি হয়তো হাল ধরেছেন, একেবারে তাৎক্ষণিকভাবে হাল ধরেছেন, কিন্তু তার সে ধরনের ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ড বা ইকোনমিক্স এর উপরে বা অর্থনীতির উপরে তার সে ধরনের দক্ষতা কতটা আছে সেটা আমরা জানি না। তিনি স্বাস্থ্যমন্ত্রী হিসেবে বা পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সফল ছিলেন, কিন্তু চ্যান্সেলর হিসেবে এই কঠিন সময় তিনি কতটা দক্ষতার সঙ্গে স্বল্প মেয়াদী এবং মধ্যম মেয়াদী এবং দীর্ঘমেয়াদী হাল ধরতে পারবেন ব্রিটেনের অর্থনীতিতে, আপনি কতটা আশাবাদী? আমি মনে করি আমি দুটোর মধ্যে একটা আলাদা করে ফেলতে চাই। দীর্ঘমেয়াদী যে ব্যাপারটি সেটি কিন্তু এই মুহূর্তে আসছে না, এবং এই মুহূর্তে দীর্ঘমেয়াদের সম্পর্কে চিন্তাও করার কোনো প্রয়োজন নেই। আমার স্বল্প মেয়াদে এবং মধ্যম মেয়াদে করতে হবে। এক, 2 নম্বর, যে চ্যান্সেলরকে যে সবকিছু জানতে হবে তা কিন্তু নয়, যার জন্য আজকে বিশেষ করে নতুন একটি অর্থনৈতিক উপদেষ্টা পর্ষদ গঠন করা হয়েছে। সেটা কিন্তু যখন লিজ ট্রাস প্রধানমন্ত্রী হয়েছিলেন তখনই তার গঠন করা উচিত ছিল। তাদের সঙ্গে আলাপ আলোচনা করেই কিন্তু মিনিট বাজেট দেওয়া উচিত ছিল। তো তাদের সঙ্গে আলাপ আলোচনা করে আমার মনে হয় যে এখন এই মুহূর্তে বাজারকে শান্ত করা, বাজারে যে উৎকণ্ঠা আছে, আশঙ্কা আছে, সেটাকে স্তিমিত করা হচ্ছে সবচেয়ে জরুরি। দ্বিতীয়ত, এক ধরনের শৃঙ্খলা তো আনতে হবে, আয় ব্যয়ের মধ্যে শৃঙ্খলা নিয়ে আসতে হবে, রাজস্বর মধ্যে শৃঙ্খলা আনতে হবে। আমরা যদি বৈদেশিক বাণিজ্যের দিকে তাকাই, যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই বলেছে যে তারা যুক্তরাজ্যকে কোনো ধরনের সুবিধা দেবে না, এবং যখন লিজ ট্রাস নিউ ইয়র্কে গিয়েছিলেন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে, তখন রাষ্ট্রপতি বাইডেন এটা খুব সরাসরিভাবে বলেছেন। সুতরাং ব্রেক্সিট থেকে বার হয়ে যে যুক্তরাষ্ট্রের কাছ থেকে যে সুবিধাগুলো পাওয়া যাচ্ছে সেগুলো পাওয়া যাবে না, মধ্যম মেয়াদে এটা করতে হবে। আমি মনে করি যে বর্তমান সময়ে আমাদের যে অসুবিধাগুলো আছে, সমস্যাগুলো আছে, সংকটগুলো আছে, এগুলোকে প্রশমিত করা, বাজারকে প্রশমিত করা, ডলারের সঙ্গে পাউন্ডের কি রকমের সম্পর্ক হবে সেটাকে আরেকটু জোরালো করা ইত্যাদি করা দরকার। যেমন আরেকটা কথা একটু বলতে চাই যে নিউ ইয়র্কে গিয়ে প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন যে তিনি ইউক্রেনের জন্য $35 বিলিয়ন পাউন্ড দেবেন। প্রয়োজন ছিল? দরকার ছিল? কোন জায়গা থেকে, কোন প্রেক্ষিত থেকে এটা বলা হলো? তো আমার মনে হয় যে জেরেমি হান্ট অভিজ্ঞ রাজনীতিবিদ, কিন্তু আমি তাকে এখন বর্তমানে টেকনোক্র্যাট হিসাবে দেখছি, এবং তিনি কিন্তু কাজগুলো করছেন টেকনোক্র্যাটের মতো, যার জন্য তিনি নিজেকে কিন্তু রাজনীতিক প্রশ্নগুলো থেকে বিযুক্ত করে নিয়ে এসছেন। তো এই টেকনোক্র্যাট হিসেবে যারা অভিজ্ঞ, যে পর্ষদ গঠন করা হয়েছে তাদের মাধ্যমে আমার মনে হয় যে স্বল্প মেয়াদে এবং মধ্যম মেয়াদে তিনি একটা কিছু করতে পারবেন, কিন্তু তার উপরে আস্থা আছে, এবং আস্থা যে আছে সেটা আজকে বাজারেই বোঝা গেছে। সত্যি ভাই, আপনার কাছে আসতে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে এখন মানে একটি পরিবারের ক্ষেত্রে বিল বেড়েছে 1500 থেকে 1800 পাউন্ড। আগে যারা বছরে 600 থেকে 700 পাউন্ড বিল দিতেন তারা এখন দিচ্ছেন প্রায় 2500 পাউন্ড।
আমাদের গ্রোসারি বা তেল খাওয়া খরচ বাবদ বেড়েছে 1500 থেকে 2000 পাউন্ড, তাহলে বলা যায় গড়ে একটি পরিবারের ব্যয় বেড়েছে 3 থেকে 4000 পাউন্ড। এবং এপ্রিলের পরে যদি জ্বালানির উপরে যেই ক্যাপ রয়েছে সেটাও উঠিয়ে নেওয়া হয়, তাহলে আমাদের পরিবারগুলো আরো কঠিন সমস্যার সম্মুখীন হবে। ব্রিটেনের বর্তমান এই অবস্থান থেকে আপনি যেই ডক্টর জাহান যেটা বললেন যে স্বল্পমেয়াদী প্রেক্ষাপটে অর্থনীতি যদি উন্নতি হয়ও আমাদের সাধারণ স্বল্পমেয়াদের বা যারা নিম্ন আয়ের পরিবার রয়েছে তাদের ভবিষ্যৎ আপনি কিভাবে দেখছেন, বিশেষ করে আমাদের মতন বাঙালি কমিউনিটি যারা ডিপ্রাইভড কমিউনিটি হিসেবে চিহ্নিত? সেই হ্যাঁ, পরিবারগুলো বা যেমন আপনি বলেন বাঙালি কমিউনিটির মানুষজন, নিম্ন আয় আছে এমন মানুষজনের আসলে খুবই অসুবিধা হবে। অসুবিধা ইতিমধ্যে শুরুই হয়ে গেছে কিন্তু। আর এপ্রিলে জ্বালানি বিষয়ক যেটি রিভিউ করা হবে বলছেন তারা, যে এখনকার যে সুবিধা 2500 পাউন্ড পর্যন্ত যে একটা ক্যাপ বসানো আছে সেটি থাকবে কিনা, জেরেমি হান্ট সে বিষয়ে কিছু বলছেন না। এবং জেরেমি হান্ট কিন্তু এটাও বলছেন না যে বেনিফিট ইনফ্লেশনের রেটে বাড়বে, যেটা সব জায়গা থেকে বিভিন্ন চ্যারিটি থেকে এবং সামাজিক সংগঠন থেকে দাবি জানানো হচ্ছে, সেটা তিনি বলছেন না, কমিট করেন নাই। সুতরাং একটা আশঙ্কা থেকে যায় যে যার যার আয়ের ভিত্তিতে 5.5% হারে হয়তো বাড়লেও বাড়তে পারে। সুতরাং সব দিক থেকে জ্বালানির মূল্যই বলি, আমরা বেনিফিটের আয়ই বলি, অথবা নিম্ন আয়ের মধ্যে যারা ইতিমধ্যেই রয়েছেন, সবার জন্য একটা কঠিন সময় সামনে। আমরা কিন্তু কোভিডের সময় দেখেছি যে বাংলাদেশি কমিউনিটি থেকে একটা বড় সংখ্যক মানুষকে আমরা হারিয়েছি, এবং সেটা ডিপ্রিভেশনের জন্য। এখনো আমরা এই বেনিফিট সিচুয়েশনও যদি নিম্ন আয়ের পরিবারের জন্য কোনো বিশেষ সুযোগ বা ছাড় না দেওয়া হয়, তাহলে এই পরিবারগুলো আরো বেশি সংকুচিত হবে। খুব বেশি জেরেমি হান্টের যে ফিসক্যাল পলিসি নিয়ে যে আমরা খুব বেশি আশান্বিত হওয়ার মতো কোনো কিন্তু সুযোগটা নাই। কারণ বেনিফিট নিয়ে তিনি কথা বললেন না কেন, কিন্তু তিনি ব্যাংকার্সদের যে বোনাসের উপর থেকে ক্যাপ যে বসানো ছিল সেটি তুলে নিয়েছেন। সেটি কিন্তু এই যে কোয়াজি কোয়াটাং এর পলিসি ছিল, লিস্ট্রাসের পলিসি ছিল, কিন্তু তিনি সেটা তো তুলে দিলেন। তো সেই হিসেবে সাধারণ মানুষ, একটা এভারেজ লেভেলের এভারেজ গড় আয়ের মানুষজনের আসলে কি মানে অবস্থা হতে যাচ্ছে আমরা বুঝতে পারি। দুর্দশার চূড়ান্ত একটি সময় সামনে আসছে। Mr. Babul Mia, same question to you in terms of what do you see or envisage the challenges in terms of coming months? Well, the challenges with the current government. Well, the challenges are numerous. I mean, in terms of the government themselves, I suspect that the challenge to them will be to be able to sustain and survive the kind of chaos that they're facing themselves in. As I was saying earlier on, sorry, can I just ask you something? Sure. Obviously, in the Parliament, we are seeing or hearing that members of Parliament from other parties, they are also asking or demanding a resignation of Liz Truss or departure of Liz Truss. But don't you think that that's going to make the country even more unstable? Because if there is a change of leadership now, the country is going to be heading for a much more disastrous path than what we are facing now. Oh no, not with the Labour Party in power. Yeah, but you're not going to. It says for election. No, it's not long way away. Call the election tomorrow. We'll see. The fact is that in terms of the way the 1922 committee works and the policies and the way the framework works in terms of the votes of no confidence, because of the fact that we've recently had a vote of no confidence within a 12-month period, you can't have another one unless the discretion is exercised in that way by Sir Graham Bailey and the policies amended. In the event that there was that, I dare say that there are a sufficient number of letters and calls for the vote of no confidence to take place, and I have absolutely no doubt there's going to be a unanimous. Yeah, but if there's a vote of no confidence now and Liz Truss goes and another new Prime Minister comes, obviously we're starting the whole process from scratch. If what you're saying is that the mess will continue, I agree with you, because I think the analogy of a ship was used earlier on, and I'll echo that, or I'll borrow that, because if you have a sinking ship, it's no good changing the captain. You need to change your ship. And this is the problem that we're facing now. Every time we're blaming our chancellors, for example, Rishi Sunak, Nadhim Zahawi, Kwasi Kwarteng, and now Jeremy Hunt. I have absolutely no confidence in Jeremy Hunt. Lovely chap. Look what he did with when he was secretary for the health department. The doctors and the nurses were absolutely furious with him. So I don't think he's got a very enviable track record. And then in terms of Prime Minister themselves, I mean, Liz Truss was supposed to be, according to the membership of her own party, who voted her in, she was supposed to be the best of what was on offer.
And if that's the best what they've got on offer, God help the United Kingdom. I mean, it's an absolute disaster. We do need a Labour Party in power. I mean, don't listen to the Conservative Party who say, oh, it's very far away, you're never going to see power. Well, if they're so confident, bring it to the electorate. Let's see what they have. So your belief in terms of addressing this issue is bring an early election. Well, you see, they don't know what they're doing. It's as simple as that. Every policy that they have implemented, they've either made a hash of it or they've U-turned on it. I mean, what is? I mean, how much longer can the British public, survive this? Now, someone may well say, but then look, they were voted into power with a 80-seat majority, or whatever it was, but that was based on a tissue of lies, and I mean that with all due respect to Mr. Chowdhury. But there are a lot of people who, at the time, were saying things which weren't actually accurate. They were saying that if, for example, we had Brexit, we would have £350 per week, 350 million pounds. Forgive me. The country would not have which been able would be invested on NHS. Which would, and that was the second limb of it, which turned out to be incorrect. I mean, the number of examples that one can give as to the kind of promises that were made and then renegated on is voluminous, and it's just never happened, never will happen. And very sadly, the public are being led to believe that there is this kind of utopia which is not going to take place. It's a mirage, it's nothing else. দর্শক কে রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে? দর্শক আসসালামু আলাইকুম, কে রয়েছেন আমাদের সঙ্গে? আপনার প্রশ্ন কিংবা মতামত, আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, চৌধুরী সাহেবের কাছে আমার একটা কোশ্চেন। জি। ওই যে এক্স-চ্যান্সেলরকে, আমার এটা একটু ডিফারেন্ট কোশ্চেনটা। এক্স-চ্যান্সেলর সাহেবকে যে বিদায় করা হলো অর্ডার করে আমেরিকা থেকে এনে, এটা ঠিক হইলো নাকি? এইভাবে যেমন ওনাকে আনা হইলো আমেরিকা থেকে, আনিয়ে সাথে সাথে চেক করা হইলো। আগে তো আমরা দেখছি সাধারণত যদি কাউকে চেক করার খেয়াল থাকে তাহলে ওনাদের বলা হয় যে তুমি রিজাইন করো, তখন উনি ডিগনিফাইড ওয়েতে বাইরে গেলেন। ধন্যবাদ কলার, আপনার প্রশ্ন আমরা পেয়ে গেছি। I'm sure Imran Chaudhry, you heard the question. I have, yes. It's in a way it's sad. Because he was supposed to give a big talk in the conference in USA, and then he was asked to come back and then got the letter of being sacked. Perhaps not the nicest way to, say goodbye to a exchequer, Chancellor of the Exchequer. Yes, but despite the point, let me answer this question to Mr. Babu. Historically, the debt, the sovereign debt that we have, 191% of that contributes to the mercy of the Labour Party. If you look at the history, right, it expanded by 191%, right? Okay, and now let me explain this to you. Yeah. When they left in 2010, they left a note in the tail that there's no money left. So it's big talk. We know all about this, right? It's not, this is our country. We have to fix it together, right? And in order for us to do that, we have to think pragmatically. And what is pragmatic is, let's just wait till the 31st of October. The new Chancellor had just adopted and taken a new committee to advise him on the economical and fiscal matters. As Bhai has just said, that we are trying to calibrate. We are going to come up with the revenue and the benefit and everything. It's not going to be a fiscal focused for the next year or so. It's just to fix the problem that we have in our hand at the moment. So I think it will be resolved. Wait and see how it goes. And I'm sure about Mahbub Bhai's problem with the benefit and all, of course it'll be addressed in the benefit. He has not mentioned anything today because he was just trying to navigate so that the city, the FTSE 100 and all the other financial institutions get some confidence that we are here to fix the problem. So we are going to fix the problem and just wait. Let's come down and sit down after the 31st of October, and we will probably be in a better situation to talk about it. The problem is that the public have been asked to wait too many times.
They've been told to wait for Sue Gray's report. They've been told to wait for the outcome of what happens in terms of. Public was also asked that there is bomb in Afghanistan and Saddam Hussein. They were all made up. So we have been there. We're not talking about that. We're talking about. Yeah, I know, but this is that has cost us trillions of dollars. Okay, let him finish. But he does have a point. Well, no, he doesn't. That's a different topic, and I'm quite happy to address it. But I'm not sure I've got so many minutes to be able to do so. I think it's so if we stick to the actual, well, no, it's not, because we're talking about today. We're talking about the current situation. We're talking about the immediate, the immediate future and the immediate months preceding today. And what we have seen is this: we have seen absolute chaos, absolute mismanagement, absolute, preposterous handling of the economy, of the welfare state, of the hospitals, of the transport system. Why is it that everybody is striking? You name a service industry, they're all striking. You name a provider, they're all striking. Even the nurses are saying that they're going to go on strike. Barristers are going on strike. I mean, what is this country coming to? What are we, a banana republic? We have just come out of a massive pandemic. What do you expect? The whole world has come out of it. Yeah, so the whole world is having the same problem. Okay, thank you. I think our time is running out. Selim bhai, আপনার কাছে জানতে চাইবো যে in terms of obviously from a neutral perspective, we have seen the mess, the chaos with Labour Party. At the same time, what we are observing now is again a level of uncertainty. Nowhere near. Uncertainty, challenges, anxiety, but at the same time, to be fair, how Conservative Party, or especially Rishi Sunak, handled the economy during COVID was appreciated by people across the world or by politicians across the world. So we must give them the credit for that. But আপনার কাছে জানতে চাইবো আমাদের দর্শকদের জন্য যে what should be our level of worry? What should be our level of anxiety about Great Britain in coming months? Because obviously they are not going to tell us, they are not going to give us the real picture. No, you're not going to give us the right information. Yes, what you see is what you get. I don't say anything rubbish or out of my pocket. I'm talking from the evidence and the history. Absolutely, we've heard that, but I don't think our viewers are convinced that the information that's coming out of you or you are in the best interest of the country. I'm just trying to hold on. Let's hear from Selim Bhai as our concluding remark. এটার ব্যাপারটা হচ্ছে, একটা হচ্ছে পারিবারিক ব্যক্তিগত আমাদের কমিউনিটি লেভেলের, আরেকটা হচ্ছে ম্যাক্রো লেভেলে। ডেফিনেটলি দুটোই কিন্তু ইন্টারলিঙ্কড, দুটোর সঙ্গেই যোগসূত্র আছে। আপনি যেটা বলেছেন যে আমরা কতটা আশঙ্কিত হব, শঙ্কিত হব, পরিবারের মধ্যে ব্যক্তিগতভাবে আমাদের আশঙ্কার তো একটা জায়গা আছে যে আমার আয় বাড়ছে না কিন্তু আমার ব্যয় তো বেড়ে যাচ্ছে। মূল্যস্ফীতি 10% বা তার বেশি, এটা গত 40 বছরে ব্রিটেন দেখেনি। তো এইটা যে বাড়ছে, এই মূল্যস্ফীতির কারণে ব্যবসাগুলো মন্দা অবস্থানে যাবে, অবশ্যই চাকরি চলে যেতে পারে। হ্যাঁ, নিশ্চয়ই প্রবৃদ্ধি অনেক কমে আসবে, কর্মনিয়োজন অনেক কমে আসবে, আমি আমার সংসার কিভাবে চালাবো সেটার একটা আশঙ্কা আমার থেকে যাবে। আপনার জ্বালানির দাম বৃদ্ধি পাচ্ছে, তাহলে পরে এপ্রিলের পরে আমার কি অবস্থা হবে? সুতরাং আমি মনে করি যে রাজনীতিবিদেরা যাই বলুন না কেন, আমরা সাধারণ মানুষেরা আমাদের পর্যায়ে একটা শঙ্কা বা আশঙ্কার কারণ আছে। তারপরে যদি আমি উপরের দিকে যাই, সামষ্টিক দিক থেকে যাই, সেখানেও শঙ্কা এবং আশঙ্কার কারণ আছে। কারণ বিশ্বে এখন আমরা জানি যে অনেকগুলো সমস্যা আছে, সেটার কিছু কোভিড থেকে এসছে, কিছু ইউক্রেন থেকে এসছে। সমস্যার মধ্যে মূল্যস্ফীতি একটা সমস্যা আছে, জ্বালানির একটা সমস্যা আছে, প্রবৃদ্ধি একটা সমস্যা আছে। আমরা এখনো কোভিডের যে সমস্ত সেখান থেকে বেরিয়ে আসতে পারিনি, এবং ব্রেক্সিট থেকে বেরিয়ে এসে আমরা যে সেই সুবিধাগুলো পাবো ভেবেছিলাম সেটা পাচ্ছি না, সেটা পাচ্ছি না। তো এখন সেখানেও একটা সমস্যা আছে। কিন্তু কথাটা হচ্ছে, আমার কথাটা হচ্ছে যে উন্নত বিশ্বের মধ্যে কেন এই অস্থিতিশীলতা ব্রিটেনেই শুধু হচ্ছে, জার্মানিতে হচ্ছে না, ফ্রান্সে হচ্ছে না, যুক্তরাষ্ট্রে হচ্ছে না? তাহলে এটা যদি হয়, এবং আমি যদি একজন সাধারণ মানুষ হিসেবে মনে করি যে আমি ব্রিটেনে বসবাস করি এবং আমি একটা অস্থিতিশীল অবস্থার মধ্যে আছি, উৎকণ্ঠার মধ্যে আছি, আশঙ্কার মধ্যে আছি, এবং ওপরে যারা আছেন রাজনীতিবিদেরা, যারা দেশের হাল ধরে আছেন, তারা আমাকে কোনো পথ দেখাতে পারছেন না, তো আমি তো আরো বেশি শঙ্কিত হব। নিশ্চয়ই।
একেবারে কনক্লুডিং রিমার্কস সাত্তার ভাই, লিডারশিপের এখানে একটা বড় ভূমিকা আছে। পথ দেখানোর কথা বললেন ডক্টর সেলিম জাহান, সেই পথ দেখানোর যাদের দায়িত্ব তারা সেভাবে পথ দেখাতে পারছেন না। তো আমাদের দর্শকদের জন্য আপনার কনক্লুডিং রিমার্কস কি হবে? আমরা কোন দিকে ধাবিত হচ্ছি কিংবা আশার আলো দেখতে পাচ্ছেন কিনা? এই পর্যন্ত পরিস্থিতি যেভাবে যাচ্ছে, যেদিকে এগুচ্ছে, বর্তমান নেতৃত্ব, এটা কনজারভেটিভ অথবা লেবার পার্টি অথবা অন্য কোনো দল সেই হিসেবে বলছে না, এখন যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছেন তাদের উপর আস্থা রাখা খুবই মুশকিল, খুবই মুশকিল। কিন্তু আমরা যদি এখন আবার একজন নতুন প্রধানমন্ত্রী পাই, সেটাও আমাদের জন্য সুখকর হবে না। আবার লেবার পার্টি যেটা দাবি করছে এখন ইলেকশন, কনজারভেটিভ পার্টি হয়তো এখন ইলেকশন দেবে না, কারণ তারা জানে তারা এখন জিততে পারবে না। হ্যাঁ, কিন্তু যদি কনজারভেটিভ পার্টির মধ্যে তুলকালাম কাণ্ডটা আরো বেশি বেড়ে যায়, এই মাত্রাটা যদি আরো বাড়ে, তখন কিন্তু একটা সাধারণ নির্বাচন দেওয়া ছাড়া পথ থাকবে না। কারণ তাদের মধ্যে এখন যে বিভক্তি, সেটা গুরুতর আকার ধারণ করেছে, বিভিন্নভাবে বিভিন্ন টানাপোড়েন চলছে। সেই হিসেবে এখানে ঋষি সোনাকের অ্যালায়েন্স আছেন, এখানে পেনি মডার্নের অবশ্যই রয়ে গেছেন, এখন জেরিমি হান্ট আসার পর নতুন একটা মেরুকরণ হচ্ছে। এই সব কিছু মিলিয়ে খুব শিগগিরই তারা একটা সুস্থ স্বাভাবিক পর্যায়ে যেতে পারবেন বলে মনে হচ্ছে না। আমরা পছন্দ করি অথবা না করি, সম্ভবত এর সুরাহা আগামী একটা পার্লামেন্ট নির্বাচনের মধ্যে, এবং যত শিগগির পারা যায়। কারণ এই পর্যন্ত লিজ ট্রাস যা করে এসছেন এবং তার কোয়াজি কোয়াটাং, তার চ্যান্সেলর, অথবা জেরিমি হান্টও এখন যেভাবে এগোনোর চেষ্টা করছেন, তাদের কিন্তু ম্যান্ডেট নাই এইসব কিছু করার জন্য। তারা কোনো নির্বাচনের মধ্যে জনগণের ম্যান্ডেটের কথা বলছেন আপনি। দর্শক, আমাদের সময় আজকের মতো একেবারেই শেষ। আমার প্যানেল মেম্বারদের বক্তব্য থেকে নিশ্চয়ই বুঝতে পারছেন শঙ্কিত হবার সময় তো অবশ্যই রয়েছে, কিন্তু আবার অ্যাট দ্য সেম টাইম আমার প্যানেল মেম্বাররা এটাও বলেছেন আমরা গ্রেট ব্রিটেনবাসী, আমরা গ্রেট ব্রিটেনবাসী, সুতরাং সমস্ত সমস্যার মোকাবেলা করি আমরা এগিয়ে যাব। তবে জনগণের হাতে ক্ষমতা দেবার হয়তো আর কোনো বিকল্প পন্থা নেই। জনগণকে নির্ধারণ করতে হবে তাদের দেশকে কারা চালাবেন, কিভাবে চালাবেন। বিদায় নিচ্ছি আজকের মতন। আগামী সোমবারের আলাপচারিতা দেখবার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।